দেখো তোমাদের পরিবেশ বিদ্যা ইভিএস, এই ইভিএস এর কিন্তু দেখো তোমাদের টেস্ট পেপারের এবিটি এর টেস্ট পেপারে কিন্তু আগে আমি 23 পেজ করিয়েছি, আজকে আমি তোমাদের করাবো 117 পেজ। তো এই 117 পেজে তোমাদের টোটাল এমসিকিউ এসিকিউ সম্পূর্ণ উত্তর আমি বলে দেবো, সেই সঙ্গে ব্রড কোশ্চেনও দু একটি বলে দেবো যেগুলো কোনগুলো ইম্পর্টেন্ট। তো চলো দেখে নাও যাক। দেখো তোমাদের এবিটি এর টেস্ট পেপারে রয়েছে 117 পেজ, আরেকটি পেজ করালেই তোমাদের কিন্তু এবিটিএ কমপ্লিট হয়ে যাবে। তো এই এবিটি এর দেখো 117 পেজের মধ্যে তোমাদের পরিবেশ বিদ্যায় কি কি রয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে প্রথমেই রয়েছে দেখো এমসিকিউ। এমসিকিউ গুলোর মধ্যে দেখে নিচ্ছি 24টি। দেখো আমি উত্তরগুলো তোমাদের লিখে দিয়েছি এই জন্যই, যাদের পরবর্তী পর্যায়ে মানে এরপরে যারা পিডিএফ নেবে তাদের জন্য কিন্তু একবারে উত্তরগুলো কিন্তু আমি করে দিয়েছি। তো দেখে নাও, প্রথম কোশ্চেন রয়েছে ভারতবর্ষে, দেখো ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কত। দেখো উত্তর কিন্তু হবে 48টি, উত্তর 48টি। তবে বর্তমানে 2024 সালের অনুসারে কিন্তু ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা ভারতবর্ষে 56টি। ঠিক আছে, 56টি। এরপরে বলে দিচ্ছি, দেখো আমি দেখো তোমাদের উত্তরগুলো বলার সঙ্গে সঙ্গে কিন্তু রিলেটেড যেই জিনিসগুলো সেগুলো আমি বলে দেবো। দেখো ভারতবর্ষে কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান রয়েছে। উত্তর হবে কিন্তু আমাদের পশ্চিম ভারতের রাজস্থানে, রাজস্থানে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের তিনে বলা হয়েছে নিচের কোনটিকে মেগা বায়োডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়। উত্তর কিন্তু হবে ভারতবর্ষে। আর যদি বলতো মেগা বায়োডাইভার্সিটি দেশ হিসাবে চিহ্নিত করা হয় না, তখন কিন্তু ইরান হতো, জাপান হতো। এরকম কিন্তু অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে নিচের কোনটি মেগা বায়োডাইভার্সিটির দেশের অন্তর্গত নয়, তখন 3টি মেগা বায়োডাইভার্সিটি দেশের অন্তর্গত দিয়ে দেবে, আর বাকি একটি কিন্তু দেবে না। তো সেরকমই ইরান কিন্তু, জাপান কিন্তু, এগুলো কিন্তু মেগা বায়োডাইভার্সিটি দেশের মধ্যে পড়ে না। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন, স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। দেখো স্টকহোম সম্মেলন দেখো 1972 খ্রিস্টাব্দে এটি পরিবেশ সংক্রান্ত প্রথম সম্মেলন সুইডেনের স্টকহোমে হয়েছিল 1972 সালে। এটি কিন্তু পরিবেশ সংক্রান্ত প্রথম সম্মেলন। আর 1992 সালে হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ঠিক আছে, এরপরে রয়েছে পরের কোশ্চেন দেখে নিচ্ছি, ভারতবর্ষের কোন প্রদেশে অগন্তমালায় জৈবমণ্ডল অবস্থিত। উত্তর কিন্তু হবে দেখো দক্ষিণ ভারতের উত্তর কিন্তু এটি না, উত্তর কিন্তু হবে তোমাদের তামিলনাড়ু বা কেরালা। এই তামিলনাড়ু এবং কেরালা বর্ডারে রয়েছে কিন্তু অগন্তমালায় জৈব মণ্ডল অবস্থিত। ঠিক আছে, এরপরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 6 কি রয়েছে। দেখো ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়। উত্তর কিন্তু হবে 1228টি প্রজাতির পাখি কিন্তু ভারতবর্ষে দেখা যায়। এরপরে রয়েছে দেখো 7 কালো মাটি দেখতে পাওয়া যায় কোথায়। দেখো আগ্নেয়গিরি দেখো মরুভূমিতে, পাহাড়ের চূড়া আগ্নেয়গিরি। দেখো এই আগ্নেয়গিরিতে কিন্তু দেখো এই কালো মাটি বা রেগুর মাটি কিন্তু দেখা যায়। ওকে, যেমন ব্যাসাল্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে বলা হয়েছে বহু ব্যবহৃত কৃষি জমিতে ক্ষয়স্থায়ী কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার কি। দেখো বহু বহু ফসলি কথার মানে হলো কোনো ফসল, একই জমিতে কোনো ফসল ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা হয়, তো তাকে বলা হয় কিন্তু শস্যাবর্তন কৃষি। এই কৃষি কিন্তু জমির উর্বরতা শক্তি বজায় থাকে। ঠিক আছে, একে শস্যাবর্তন কৃষিও বলে। এরপরে দেখে নেওয়া যাক তোমাদের 9 বলা হয়েছে কনজারভেশন অন বায়োডাইভার্সিটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল। উত্তর কিন্তু হবে দক্ষিণ আমেরিকার ব্রাজিলে, রিও ডি জেনিরো শহরে। এই রিও ডি জেনিরো শহরে কিন্তু সিবিডি প্রথম অনুষ্ঠিত হয়েছিল, মানে কনজারভেশন অফ কনজারভেশন অন বায়োডাইভার্সিটি। তো রয়েছে বায়োডাইভার্সিটি, ঠিক আছে, ডেভেলপমেন্ট যেটি রয়েছে, ঠিক আছে, কনজারভেশন অন বায়োডাইভার্সিটি। তো দেখা যায় কোথায়, ব্রাজিলের রিও ডি জেনিরোতে। এরপরে রয়েছে দেখো জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ কি। দেখো উত্তর কিন্তু হবে সূর্যমুখী রয়েছে সয়াবিন রয়েছে, এগুলো কিন্তু জৈব আগাছানাশক। এই সূর্যমুখীর পাশে যদি অন্য কোনো গাছ থাকে, ঠিক আছে, তার পাশে কিন্তু অন্য কোনো গাছ কিন্তু জন্মাতে পারে না। ঠিক আছে, তাই সূর্যমুখীকে বলা হয় জৈব আগাছা নাশক। এরপরে রয়েছে তোমাদের দেখো 11 মাইক্রোরাইজার একটি দেখো উদাহরণ কি। দেখো গ্লোমাস হলো একটি মাইক্রোরাইজার উদাহরণ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12তে বলা হয়েছে আইএস 10,500 অনুযায়ী পানীয় জলের লোহার সর্বাধিক মাত্রা কত, 0.3 মিলিগ্রাম। উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার, মিলিগ্রাম পার লিটার, প্রত্যেক লিটারে।
এরপরে রয়েছে 13, 13তে বলা হয়েছে পুনর্নবীনীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ দাও। উত্তর কিন্তু হবে দেখো বনজ সম্পদ, বনজ সম্পদ। এখানে কিন্তু মৎস্য হবে, মৎস্য দেওয়া নেই, মৎস্য হবে আর বনজ সম্পদ হবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 14, 14তে বলা হয়েছে ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি কখন। দেখো ধোঁয়াশা সৃষ্টি সব থেকে বেশি হয় কিন্তু শীতকালে। উত্তর কিন্তু ডি ইজ দ্য সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, 15তে বলা হয়েছে বিভিন্ন সভ্যতার বিনাশের কারণ কি। দেখো বিভিন্ন সভ্যতার বিনাশের কারণ হলো জলবায়ুর পরিবর্তন। এখানে আবহাওয়ার পরিবর্তন দিয়েছে, তোমরা বলবে জলবায়ুর পরিবর্তন। আর জলবায়ুর পরিবর্তন হওয়া মানেই পরিবেশের অবস্থা আর পরিবর্তন হবে, ঠিক আছে। এখানে কিন্তু উভয় হবে না, এখানে প্রথমত জলবায়ুর পরিবর্তন বা আবহাওয়ার পরিবর্তন হবে। পরে রয়েছে সাইলেন্ট সাইলেন্ট স্প্রিং। এই সাইলেন্ট স্প্রিং বইটি লেখককে দেখো কারসেন, দেখো কারসান, রাচেল, রাচেল কারসান। তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 17, বলা হয়েছে জমিতে অধিক মাত্রায় জলসেচের ফলে জমিতে কি হয়। জমিতে কিন্তু লবণতার পরিমাণ বৃদ্ধি ঘটে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 18, ক্রান্তীয়, ক্রান্তীয় বনভূমির উদ্ভিদের উর্বরতা শক্তির প্রয়োজনীয় উপাদানের সঞ্চয়ের পরিমাণ কত। দেখো ক্রান্তীয় অঞ্চলে বনভূমির উদ্ভিদের আর উর্বরতা শক্তির প্রয়োজনীয় উপাদানের সঞ্চয়ের পরিমাণ কত। এটি কিন্তু তোমরা 18 নম্বরের, 18 নম্বর এটি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আরেকটি কোশ্চেন রয়েছে, আমি দুটি কোশ্চেন তোমাদের জন্য কমেন্ট সেকশনে রেখেছি, তোমরা কিন্তু রেফারেন্স সহ আমাকে উত্তর দিয়ে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এই একটি কোশ্চেন রয়ে গেল তোমাদের জন্য, কমেন্ট সি, কমেন্টের জন্য রয়ে গেল। আর আরেকটি কোশ্চেন আমি একটু পরে বলবো। তো এরপরে রয়েছে 19, জমিতে অধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে কি হয়। জমির অম্লতা বা অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়। পরে কোশ্চেন রয়েছে দেখো 20, দেখো বেসিলিয়াস জেনেসিস একটি কি, একটি জৈব, দেখো একটি জৈব জননকারী ব্যাকটেরিয়া, একটি জৈব জননকারী ব্যাকটেরিয়া মানে হলো বি। এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে কি 21, কীটনাশকের প্রভাবে সারা বিশ্বে মারা যায় কত হাজার লোক। হ্যাঁ এই কোশ্চেনটি, এই দুটি কোশ্চেন কিন্তু তোমাদের কমেন্টে রেখেছি, এই দুটি কোশ্চেন দেখে নাও। এই দুটি কোশ্চেন তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। 10,000 লোক মারা যায় না 15,000 লোক মারা যায়, 20,000 লোক মারা যায় না 25,000 লোক মারা যায়, অবশ্যই আমাকে জানিয়ে দিও। এরপরে রয়েছে পরের কোশ্চেন, মাত্র সারা এই টেস্ট পেপারে, সম্পূর্ণ এই টেস্ট পেপারের 177 পেজের মধ্যে তোমাদের দুটি কোশ্চেন তোমাদের কমেন্টের জন্য রাখলাম। আর যারা পিডিএফ নেবে, এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের দেখো আমার সঙ্গে 7890404016 এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তবে পিডিএফ এর দুটি পিডিএফ পেয়ে যাবে, একটি তোমরা সাজেশনের জন্য সম্পূর্ণ এমসিকিউ এসসিকিউ বড় প্রশ্ন 8 নম্বরের যেগুলো রয়েছে সম্পূর্ণ সাজেশন, 1 নম্বরের এমসিকিউ এসসিকিউ রয়েছে সেগুলো একটা পিডিএফই তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তার জন্য তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, কিন্তু তোমাদের দেখো 165 তোমাদের পেমেন্ট করতে হবে। তবে সেই সঙ্গে কিন্তু তোমরা টেস্ট পেপারে যা রয়েছে টেস্ট পেপারে পিডিএফ সেই সঙ্গে তোমরা ফ্রি পেয়ে যাবে যারা কিনবে পিডিএফ। তো অবশ্যই তোমরা জানিও, যারা এখনো তোমরা কিন্তু পিডিএফ যারা নেওনি তারা জানিও। এরপরে রয়েছে WWF এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। দেখো সুইজারল্যান্ডের গ্রান্ডে, ঠিক আছে, গ্রান্ডে, সুইজারল্যান্ডের গ্রান্ডে, এই সুইজারল্যান্ডের গ্রান্ডে তোমার গ্রান্ডে অবস্থিত, ঠিক আছে। কি WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এটি কিন্তু অবস্থিত। আর দেখো WWF এর কিন্তু লোগো তোমরা জানো রেড পান্ডা। এরপরে রয়েছে দেখো তোমাদের 23 বলা হয়েছে ভারতের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণীর নাম কি। দেখো চিতা, চিতা তোমরা কিন্তু বলতে পারো চিতা তো সব জায়গায় দেখা যায়, এটাকে এশিয়াটিক চিতা বলা হয়, এশিয়াটিক, এশিয়াটিক, এই এশিয়াটিক চিতা কিন্তু ভারতবর্ষে অবলুপ্ত প্রাণী, ঠিক আছে। আর তুষার চিতা তোমরা করবে না, তোমরা কিন্তু করবে এশিয়াটিক চিতা। এর পরের কোশ্চেন রয়েছে 19, বলা হয়েছে তরল নাইট্রোজেনে দেখো মাইনাস, এটি হবে -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংরক্ষণ করা কি বলে, এখানে মাইনাস হবে, তো এটি কিন্তু হবে ক্রায়ো সংরক্ষণ। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নেব তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরগুলি, প্রশ্নগুলির উত্তর এসএকিউ। তো এই এসএকিউ গুলোর উত্তর কিন্তু আমি তোমাদের এক এক করে বলে দিচ্ছি, দেখো একদম টাইপ করে একটু পরেই তোমরা পেয়ে যাবে টাইপ করে নিচে। বায়ো ফার্টিলাইজার কাকে বলে, অ্যাগ্রো কেমিক্যালস কাকে বলে, চলো দেখে নেওয়া যাক উত্তরগুলো। দেখো উত্তরগুলো, বায়ো ফার্টিলাইজার, দেখো এখানে রয়েছে 177 পেজের এসএকিউ। এসএকিউর মধ্যে বায়ো ফার্টিলাইজার কাকে বলে দেখে নাও, যে সকল জৈবিক দ্রব্য ব্যাকটেরিয়া, ছত্রাক, শ্যাওলা মাটিতে প্রয়োগ করার পর
যে মাটির জৈব রাসায়নিক প্রক্রিয়া ত্বরান্বিত করার মাধ্যমে মাটির উর্বরতা শক্তি সংরক্ষণ এবং উদ্ভিদকে পুষ্টি দ্রব্য সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে যে সকল দ্রব্যকে সে সকল দ্রব্যকে বায়ো ফার্টিলাইজার বলা হয়, যেমন অণুজীব সার বলে, একে আবার অণুজীব সারও বলা হয়। এরপরে রয়েছে দেখো অথবা রয়েছে অ্যাগ্রো কেমিক্যালস কাকে বলে, কৃষি রাসায়নিক। অ্যাগ্রো মানে কৃষি আর কেমিক্যালস মানে রাসায়নিক। তো এই কৃষি রাসায়নিক বলতে কীটনাশক, ভেষজ নাশক, তারপরে ছত্রাকনাশক এবং নেমাটিসাইড সহ কীটনাশককে বোঝায়। কে করে দেবে? এরপরে রয়েছে ভার্মি কম্পোস্ট, যে তোমরা জানো কেঁচোর দ্বারা বিশেষ পদ্ধতিতে উৎপাদিত সার হলো ভার্মি কম্পোস্ট। এরপরে রয়েছে শ্বেত বিপ্লব কি? দেখো ভারতবর্ষে দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের উৎপাদন আমূল পরিবর্তনের যে ঘটনা ঘটেছে তাকে কিন্তু শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন বা দুগ্ধ বিপ্লব বলে। আবার বললাম, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ভারতবর্ষে দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের যে আমূল পরিবর্তন ঘটেছে একে শ্বেত বিপ্লব বলে। আর শ্বেত বিপ্লবের ফাদার বলা হয়, জনক বলা হয় ভার্গিস কুরিয়ানকে। শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়ানকে। এরপরে রয়েছে দেখো জৈব নিয়ন্ত্রক কাকে বলে? দেখো যখন কোনো পেস্টকে তার প্রাকৃতিক শত্রু প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা হয় তখন তাকে জৈব নিয়ন্ত্রক বলে। বোঝা গেল? দেখো জৈব নিয়ন্ত্রক, জৈব দিয়ে জৈবকে ধ্বংস করব। দেখো যখন কোনো পেস্টকে তার প্রাকৃতিক শত্রু প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা হয় তখন তাকে জৈব নিয়ন্ত্রক বলে। পোকার শত্রু পোকা, যেমন আছে না মানুষের শত্রু মানুষকে খুন করে, ঠিক সেইভাবে মানুষকে মানুষ মারে, ঠিক সেইভাবে পোকার দ্বারা অন্য ক্ষতিকারক পোকাকে দমন করা হয়। ঠিক আছে, সেটাকেই বলা হয় জৈব নিয়ন্ত্রক। যেমন পোকামাকড়, মাইট রয়েছে, আগাছা রয়েছে, উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণে এটি একটি পদ্ধতি। এরপরে রয়েছে ভাম। দেখো এই ভাম বা ভ্যাম দেখো কি বললাম এখানে, ভ্যামে রয়েছে ভ্যাসিকুলার, দেখো আরবোস্কুলার, দেখো রয়েছে মাইক্রোরাইজিয়া। তো এটি রয়েছে যা একটি পরিবেশ বান্ধব জৈব সার যা প্রচুর পরিমাণে পাওয়া যায়, ফসফেট দ্রবীভূত করার ক্ষমতা রাখে। ঠিক আছে, দেখো এটি কিন্তু একটি পরিবেশ বান্ধব যেটি প্রচুর পরিমাণে পাওয়া যায়, ফসফেট দ্রবীভূত করার ক্ষমতা কিন্তু রাখে এই ভ্যাম। এরপরে রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ বা জৈবমণ্ডল সংরক্ষণ, যে সমস্ত উদ্ভিদ ও প্রাণীকুলকে তার নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। ভারত সরকার 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপন করে। ওকে, এরপরে রয়েছে দেখো, এরপরে অথবা দিয়ে রয়েছে সংকটাপন্ন জীব কাকে বলে? যে সমস্ত প্রজাতি বিগত 10 বছরে অথবা তিনটি প্রজন্মের মধ্যে প্রজাতির 50% বিলুপ্ত হয়েছে বা অদূর ভবিষ্যতে হবে, ঠিক আছে, তাদের কিন্তু সংকটাপন্ন বা বিপদগ্রস্ত জীব বলা হয়। যেমন রয়েছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্স। এই গ্রেট ইন্ডিয়ান বাস্টার্স এক ধরনের পাখি, এটা কিন্তু রাজস্থান থেকে আর কয়েক বছরের মধ্যে কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে 5-এ বলা হয়েছে ভারতবর্ষে একটি আগন্তুক উদ্ভিদের নাম কি? দেখো পার্থেনিয়াম, এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গমের সঙ্গে এসছে কিন্তু পার্থেনিয়াম। তারপরে ল্যান্টেনা ক্যামেরা সম্ভবত মেক্সিকো থেকে বা অস্ট্রেলিয়া থেকে এসছে, ল্যান্টেনা ক্যামেরা। আর পার্থেনিয়াম কিন্তু গমের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসছে। এরপরে রয়েছে ভারতবর্ষে একটি বিপন্ন বন্য পশুর নাম লেখো। দেখো বেঙ্গল টাইগার রয়েছে, কাশ্মীরি লাল হরিণ রয়েছে, এশিয়াটিক সিংহ রয়েছে, এগুলো। এরপরে রয়েছে 6-এ নারকেল গাছের বৈজ্ঞানিক নাম কি? দেখো কোকোস নুসিফেরা। এরপরে অথবাদে রয়েছে ভারতে কুমির প্রকল্প কবে শুরু হয়? দেখো 1975 সালে। এটি কিন্তু উড়িষ্যার ভিতরকণিকায় এই জাতীয় উদ্যান চালু হয়েছিল। এরপরে রয়েছে অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম কি? অশ্বত্থ বা অসৎ বা পিপুল গাছের বিজ্ঞানসম্মত নাম ফিকাস। দেখো রিলিজিওসা। এই ফিকাস রিলিজিওসা হলো অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম। এরপরে রয়েছে অথবা দিয়ে রয়েছে, দেখে নাও, ভারতের দুটি লুপ্তপ্রায় উভচরের নাম কি? দেখো এখানে কিন্তু উভচর বলেছে, লুপ্তপ্রায় বা বিপন্ন উভচর প্রাণী হলো আনামালাইর উড়ন্ত ব্যাঙ। দেখো দক্ষিণ ভারতের আনামালাইর উড়ন্ত ব্যাঙ। তারপরে গুন্দিয়া ভারতীয় ব্যাঙ।
এই গুন্দিয়া ভারতীয় ব্যাঙ যাকে বলা হয় ইন্দ্রিয়া গুন্দিয়া, ঠিক আছে, এগুলো কিন্তু উভচর, এগুলো কিন্তু লুপ্ত প্রায়। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে আটে বলা হয়েছে ইউ ইউ আন ইউএনসিপি, ইউএনসিইডি এর ফুল ফর্ম কি? দেখো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ইউএনসিপির সিডির ফুল ফর্ম। এরপরে রয়েছে গ্রিন ট্রাইব্যুনাল কি? দেখো এর আগের দিনও কিন্তু এই কোশ্চেনটি হয়েছে। গ্রিন ট্রাইব্যুনাল ভারতে একটি সংবিধিবদ্ধ সংস্থা যা পরিবেশ সুরক্ষা এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করে, তাকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলা হয়। এরপরে রয়েছে দেখো দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। ভারতবর্ষে অসংখ্য পরিবেশ আন্দোলন রয়েছে, চিপকো আন্দোলন রয়েছে, দেখো সেফ সাইলেন্ট ভ্যালি আন্দোলন রয়েছে, জঙ্গল বাঁচাও আন্দোলন রয়েছে, তারপরে রয়েছে দেখো বিষ্ণুই আন্দোলন রয়েছে, এগুলো আন্দোলন রয়েছে। তোমরা সাইলেন্ট ভ্যালি আন্দোলন নাম শুনেছো, চিপকো আন্দোলন শুনেছো, অবশ্যই শুনেছো। সুন্দরলাল, এই সুন্দরলাল বহু গুণে কিন্তু চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত আছে। এরপরে রয়েছে অথবা কীটনাশক আইন কবে চালু হয়? 1968 সালে কীটনাশক আইন চালু হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো 11 সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? দেখো ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আঘাত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে অর্জিত আর্থিক উন্নয়নকে সুস্থায়ী বা বহনক্ষম উন্নয়ন বলা হয়। এরপরে রয়েছে দেখো পার্থিব মূলধন কাকে বলে? দেখো পৃথিবী গ্রহের বায়ু, জল, উর্বর জমি, বনাঞ্চল, তৃণভূমি, জলাভূমি, তারপরে মৃত্তিকা, সমুদ্র, নদী, জলাশয়, বন্যপ্রাণী, খনিজ যা যা রয়েছে, প্রাকৃতিক শোধন ক্রিয়া এবং পুনর্ব্যবহার প্রক্রিয়াকে পার্থিব মূলধন বলা হয়, মানে যেগুলো পৃথিবীর মধ্যে যেগুলো পাওয়া যায়। এরপরে 13 দেখো প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রথম স্থান অধিকার করে কোন দেশ? দেখো তোমরা এতদিন কিন্তু জেনে এসছো রাশিয়া তোমরা জেনে এসছো, কিন্তু বর্তমানে কিন্তু 2024 সালের অনুসারে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম, ঠিক আছে, আর দ্বিতীয় রয়েছে কিন্তু রাশিয়া। তবে তোমাদের স্যাররা যারা আছে তারা কিন্তু তারা রাশিয়ায় কিন্তু অনেক ম্যাক্সিমাম স্যাররাই কিন্তু রাশিয়া তোমাদের কিন্তু সঠিক উত্তর দেবে, কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে 2024 সালের মার্কিন যুক্তরাষ্ট্র প্রাকৃতিক গ্যাস উৎপাদনে প্রথম। এরপরে 14 সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে? দেখো সমাজের মঙ্গলার্থে পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিকভাবে ভারসাম্য বজায় রাখতে এবং জনগণের চাহিদা পূরণ করার জন্য যে অরণ্য সীমার বাইরে রাস্তার পাশে পতিত জমিতে যে অরণ্য বা বৃক্ষ রোপণ করা হয় তখন তাকে সামাজিক বনসৃজন বলে, বিশেষ করে রাস্তার দুধারে। এরপরে রয়েছে দেখো মৃত্তিকার কেঁচোর ভূমিকা কি? দেখো কেঁচো মাটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে। এগুলো মাটির গঠন, জলের চলাচল, পুষ্টির সাইক্লিন এবং গাছের বৃদ্ধির উন্নতি করে, ঠিক আছে, গাছের বৃদ্ধির উন্নতি করে এই মৃত্তিকা কেঁচোর ভূমিকা, এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবাদের রয়েছে অ্যাজোস্পাইরিলিয়াম বা ধান, এই অ্যাজোস্পাইরিলিয়াম কাকে বলে? দেখো এই অ্যাজোস্পাইরিলাম কাকে বলে? দেখো বলা হয়েছে অ্যাজোস্পাইরিলাম জীবাণুসার, ঠিক আছে, জীবাণুসার ব্যবহারের ফলে জমিতে প্রতি হেক্টর, মানে হেক্টর প্রতি প্রায় 25 কেজি নাইট্রোজেন সঞ্চিত হয়। এই জীবাণুসার উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক হরমোন ক্ষরণে সাহায্য করে। এরপরে রয়েছে টিস্যু কালচার। দেখো 16 টিস্যু কালচার কি? দেখো টিস্যু যে প্রক্রিয়া উদ্ভিদের বিভাজনক্ষম কোনো কোষ বা অঙ্গ সম্পূর্ণ জীবাণুমুক্ত আবাদ মাধ্যমে চাষবাস করে নতুন চারা বা উদ্ভিদ সৃষ্টি করে, তাকে কিন্তু টিস্যু কালচার বলা হয়। দেখো তোমরা যদি এই পিডিএফ পেতে চাও, এবিটিএ টেস্ট পেপার বলো, এবিটিএ টেস্ট পেপারের এটার পিডিএফ বলো, আর আমার দেখো 2025 সালের এইচএস তোমাদের ইভিএস এ তোমরা সাজেশন বলো, দেখো সাজেশন বলো, এমসিকিউ বলো, এসিকিউ বলো, ব্রড কোয়েশ্চেন বলো, এগুলো উত্তর সহ তোমরা কিন্তু সাজেশন পাচ্ছ। আর 7 সালে কিন্তু যে তোমাদের পরীক্ষাগুলো হয়েছে পর্ষদের যেই
পশ্চিমবঙ্গের পর্ষদে যে পরীক্ষা হয়েছে 7 সালের প্রশ্ন উত্তরগুলো পাচ্ছ, আর ফুল ফর্মগুলো পাচ্ছ এই দুটি পিডিএফ, একটা হলো এবিটি এর একটা পিডিএফ, আর তোমাদের যেই পিডিএফ সাজেশন থাকবে 2025 সালের জন্য উত্তর সহ, তার জন্য দুটো পিডিএফ তোমরা যারা নেবে তোমরা কিন্তু 165 তোমরা কিন্তু পেমেন্ট করলে তোমরা কিন্তু সম্পূর্ণ এই পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।